নির্ণায়কের আগের ভিডিওগুলোতে আমরা নির্ণায়কের বিভিন্ন বৈশিষ্ট্য দেখেছিলাম, নির্ণায়কের যোগ বিয়োগ তারপর গুণ এই সমস্তগুলো দেখেছিলাম। আজকে আমরা নির্ণায়কের বিভিন্ন প্রয়োগ দেখব। কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে গিয়ে আগের ভিডিওটা দেখতে পারো। তাহলে দেখো, প্রথম প্রয়োগ কি না, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমি নির্ণায়ক ব্যবহার করতে পারি। তাহলে ফার্স্ট কি বলছি না, কোনো একটা ত্রিভুজ আছে, ধরো আমার এবিসি একটা ত্রিভুজ আছে। তাহলে এবিসি ত্রিভুজের এ বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম হচ্ছে x1, y1, বি বিন্দুটার স্থানাঙ্ক আমি সাপোজ ধরে নিচ্ছি যে x2, y2, আর সি বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x3, y3। তাহলে এইটা আমি ধরে নিলাম। তাহলে এই এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি, এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট আমার x1, y1 1, x2, y2 1, x3, y3 1, এত বর্গ একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি পাচ্ছি, হাফ ইন্টু, দেখো এখানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আমি বসেছি x1, y1, x2, y2, x3, y3, আর একটা কলাম আমি পুরোটাই 1 বসিয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে নির্ণায়কের প্রথম প্রয়োগে আমরা দেখলাম যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে নির্ণায়ক ব্যবহার করা হয়। তাহলে এখান থেকেই আরও কী ধরনের কোশ্চেন আসতে পারে, ধরো এরকম বললো যে 3টা পয়েন্ট আমায় দিয়ে দিল, বললো যে সমরেখ কিনা দেখাও। তাহলে 3টা পয়েন্ট সমরেখ কখন হবে, যখন তার ত্রিভুজটার ক্ষেত্রফল শূন্য হবে নিশ্চয়ই। সমরেখ মানে একই লাইনে রয়েছে, তাহলে একই লাইন থাকলে তাদেরকে দিয়ে নিশ্চয়ই কোনো একটা ত্রিভুজ তৈরি করা যায় না। সুতরাং কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তখন আমি বলবো এটা সমরেখ। তাহলে এরকম দিতেই পারে যে কোনো 3টা পয়েন্ট দিয়ে দিল, দিয়ে বললো যে এই 3টা পয়েন্ট আমাকে দেখাও সমরেখ। তাহলে তখন কী করবো না, তখন আমি বলবো যে ওই 3টা পয়েন্ট দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হচ্ছে, সুতরাং পয়েন্টগুলো হচ্ছে সমরেখ হবে। তাহলে একটা উদাহরণ নিয়ে দেখা যাক যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী করে নির্ণয় করব। এটা দেখো বলেছে যে টি এর মান নির্ণয় করো যাতে হচ্ছে এই 3টে বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দুর সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 12 × 1/2 বর্গ একক হয়। তাহলে এখানে আমার 3টে বিন্দু দিয়ে দিয়েছে, আমাকে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে আমাকে নিশ্চয়ই নির্ণায়ক আকারে সাজাতে হবে। তাহলে নির্ণায়ক আকারে সাজালে আমি কী পাবো না, নির্ণায়ক আকারে আমি পাবো হচ্ছে হাফ ইন্টু, নির্ণায়কের মধ্যে আমি পাবো হচ্ছে -1 t1, তারপর পাবো হচ্ছে t-2, এটা হচ্ছে 1 1, তারপর হচ্ছে আবার t-2 t1, এটা পাবো। তাহলে এটাই ইকুয়ালস টু আমার বলা আছে হচ্ছে 12/1/2, এটা বলা আছে, কারণ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি এটা পাচ্ছিলাম, সেটা ইকুয়ালস টু বলে দেওয়া আছে 12/1/2। তাহলে এবার এই ত্রিভুজটার এই ডিটারমিনেন্টটা সলভ করি। তাহলে ডিটারমিনেন্টটা সলভ করলে কী হবে, হাফ ইন্টু, দেখো এটা আমি যদি লাস্ট রোটা রেখে দিতাম যে t-2 t1, এই রোটা আমি রেখে দিলাম। আমি কী করছি, r2 - r3, আমি এখানে অপারেশন করছি হচ্ছে r2 ড্যাশ, এটা ইকুয়ালস টু r2 - r3, এবং r1 ড্যাশ, এটা ইকুয়ালস টু হচ্ছে r1 - r3, আমি অপারেশনটা করছি। অপারেশনটা করলে কী হবে, প্রথমটা হবে নিশ্চয়ই -1 মাইনাস হবে এই টোটালটা, তাহলে -1 মাইনাস এই টোটালটা করলে কত আসবে, 1 - t চলে আসবে। নেক্সট এই জায়গাটা t-t শূন্য আসবে, এখানেও শূন্য আসবে 1 - 1। নেক্সট এখানটা কি আসবে, t-2 t-2, তাহলে এখানটাও শূন্য আসবে, এখানটা আসবে হচ্ছে 1 - t, আর এখানটা আসবে হচ্ছে শূন্য। তাহলে এই ডিটারমিনেন্ট আমি পাচ্ছি। তাহলে এটাই কোশ্চেন আমার দেওয়া ছিল হচ্ছে 12/1/2, তার মানে এটাকে আমি লিখতে পারছি হচ্ছে 25/2, এটা লিখতে পারলাম। এবার দেখো আমি যদি হয় প্রথম সারির সাপেক্ষে অথবা হচ্ছে তৃতীয় কলামের সাপেক্ষে, যার সাপেক্ষে খুশি ভাঙতে পারতাম, কারণ দুটোতেই দেখো দুটো করে শূন্য আছে। তাহলে ভাঙলে আমি কী পাবো, যদি আমি লাস্ট এটার সাপেক্ষেই ভাঙতাম তাহলে দেখো কী আসছে, তাহলে এখান থেকে আসতে হচ্ছে এটা চিহ্ন কী হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে একের চিহ্ন প্লাস, তাহলে 1 ইন্টু, তাহলে হাফ পড়ে রইল, তাহলে 1 ইন্টু এখানে আসতে হচ্ছে 1 - t স্কোয়ার, তাহলে 1 ইন্টু 1 - t স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমি পাচ্ছি হচ্ছে 25/2। তাহলে দেখো 1 - t স্কোয়ার মানেও যা, t স্কোয়ার - 1 মানেও নিশ্চয়ই তাই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, সরি এটা 1 - t এর হোল স্কোয়ার হবে, 1 - t এর হোল স্কোয়ার হবে। তাহলে এটাই কষ্ট আমি কি লিখতে পারবো না, t স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, সরি t-1 এর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু পাবো হচ্ছে 25। তাহলে এবার যদি রুট করে দিই তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো হচ্ছে t-1, এটা ইকুয়ালস টু +-5, তাহলে +5 হতে পারে বা -5 হতে পারে। তাহলে যদি +5 হয় তাহলে t-1 ইকুয়ালস টু যদি 5 হয়, সেখান থেকে আমি কী পাবো, সেখান থেকে আমি পাবো হচ্ছে t ইকুয়ালস টু 6। আর একইভাবে যদি t-1 এটা ইকুয়ালস টু -5 হয়, সেখান থেকে আমি কী পাবো, t ইকুয়ালস টু -4। তাহলে আমার t এর মান কী কী হলো, একটা হলো 6, একটা হলো -4। তাহলে t এর এই দুটো মানের জন্য আমার ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 12/1/2 হবে। এবার আমরা নির্ণায়কের দ্বিতীয় প্রয়োগটা দেখব। তাহলে সেকেন্ড প্রয়োগটা কী দেখো না, কোনো একটা ধরো আমার ইকুয়েশন দেওয়া রয়েছে, কতগুলো ইকুয়েশন দেওয়া রয়েছে। সাপোজ আমি বলছি যে একটা ইকুয়েশন আমার রয়েছে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু d1, আর একটা ইকুয়েশন রয়েছে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু d2, আর একটা ধরো রয়েছে যে a3x প্লাস b3y
প্লাস C3Z ইকুয়ালস টু D3। আমাকে কি বলেছে, এই তিনটে ভেরিয়েবল রয়েছে, আমাকে এখানে দেখো এক্স ওয়াই জেড এই তিনটে আমার ভেরিয়েবল এবং তাদের নিয়ে আমার তিনটে ইকুয়েশন আছে। তাহলে আমাকে বলছে এই তিনটে ইকুয়েশন সমাধান করতে হবে। তাহলে এই তিনটে ইকুয়েশন সমাধান করার জন্য আমি একটা এখানে নিয়ম পাবো, সেটাকে আমি বলবো হচ্ছে ক্র্যামার্স রুল বা ক্র্যামারের নিয়ম। তাহলে ক্র্যামার্স রুল, তাহলে ক্র্যামার্স রুল কী বলছে না, ক্র্যামার্স রুল আমাকে নির্ণয় প্রয়োগে ব্যবহার করতে হয়। তাহলে ক্র্যামার্স রুলের ক্ষেত্রে আমি কী পাবো না, এইটা আমি যদি সমাধান করি সেক্ষেত্রে আমি এখানে চারটে ডিটারমিনেন্ট বের করতে পারবো। প্রথম ডিটারমিনেন্ট আমি বের করবো ডেল্টা। ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে এক্স ওয়াই জেদের যে সহগগুলো সেইগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা, তার মানে কী পাবো নিশ্চয়ই A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে এইটা আমি মান নির্ণয় করতে পারবো নিশ্চয়ই। একইভাবে ডেল্টা ওয়ান আমি একটা ডিটারমিনেন্ট পাবো, সেটা কী পাবো না, এই যে প্রথম কলামটা রয়েছে A1 A2 A3, তার বদলে আমি কী করছি, এই যে কনস্ট্যান্টগুলো রয়েছে D1 D2 D3 এগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই প্রথম জায়গাটা হবে নিশ্চয়ই D1 D2 D3, বাকি যা ছিল সেম রাখলাম। তাহলে B1 B2 B3, এখানে হচ্ছে আমার C1 C2 C3। একইভাবে ডেল্টা 2 পাবো আমি, ডেল্টা 2 এটা মানে আমি লিখতে পারবো হচ্ছে ডেল্টা 2 মানে সেকেন্ড কলামটার জায়গায় বসাবো, তার মানে D1 D2 D3 সেকেন্ড কলামের জায়গায় ইন্টারচেঞ্জ হবে। তাহলে প্রথম যেটা ছিল সেরকমই থাকবে A1 A2 A3, এটা হয়ে যাবে তাহলে D1 D2 D3, এখানে পাবো হচ্ছে C1 C2 C3। একইভাবে ডেল্টা 3 কী পাবো না, ডেল্টা 3 পাবো নিশ্চয়ই 3 নম্বর কলামের জায়গায় ইন্টারচেঞ্জ হবে। তাহলে নিশ্চয়ই এটা A1 A2 A3 B1 B2 B3, আর এটা হচ্ছে নিশ্চয়ই হবে তাহলে D1 D2 D3। তাহলে এই চারটে ডিটারমিনেন্ট আমি বের করতে পারবো। তাহলে দেখো ডেল্টা পেয়েছি, ডেল্টা 1 পেয়েছি, ডেল্টা 2 পেয়েছি, ডেল্টা 3 পেয়েছি, চারটে ডিটারমিনেন্ট পেয়ে গেছি। তাহলে এবার এই ডিটারমিনেন্টের মানগুলো শূন্যও হতে পারে নাও হতে পারে। তাহলে এবার যদি শূন্য হয় বা না হয় তার উপর নির্ভর করে আমার সমাধানগুলো কীরকম হতে পারে সেটা আমরা দেখব। তাহলে কোনো একটা নির্ণায়কের যখন এরকম সমাধান থাকছে, তাহলে সমাধান দেখো আমরা কোনো একটা নির্ণায়কের তিন ধরনের হতে পারে। একটা হতে পারে কি না, এক নম্বর হতে পারে হচ্ছে একক সমাধান থাকতে পারে, একক সমাধান। 2 নম্বর কি হতে পারে, অসংখ্য সমাধান থাকতে পারে। আর 3 নম্বর কি হতে পারে, কোনো সমাধান নাও থাকতে পারে। তাহলে এই 3 রকমের হতে পারে, যে একক সমাধান থাকতে পারে। একক সমাধান মানে আমরা কি বুঝবো না, একটাই সমাধান হবে। আমার কতগুলো ইকুয়েশন দেওয়া রয়েছে সেইগুলো আমি সলভ করে একটাই মাত্র সমাধান পাচ্ছি, মানে এক্স এর মান একটাই পাবো, ওয়াই এর মান একটাই পাবো, জেড এর মান একটাই পাবো। এরকম সমাধানকে আমরা বলছি একক সমাধান। অসংখ্য সমাধান কাকে বলবো না, যেটা সমাধান করে আমি একাধিক সলিউশন পাবো। মানে আমার কোনো একটা ইকুয়েশন সমাধান করে ধরো এক্স এর মান কিছু একটা পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম, আবার ওই ইকুয়েশন সমাধান করে এক্স এর মান অন্য কিছুও পেতে পারি। এরকম যদি কোনো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি বলবো যে অসংখ্য সমাধান। আর কোনো সমাধান নেই কখন হবে না, যখন হচ্ছে এই ইকুয়েশনগুলো আমার সলভ করা যাবে না, কোনো একটা ক্ষেত্রে কন্ট্রাডিকশন চলে আসবে, তখন সেটাকে বলবো যে কোনো সমাধান নেই। তাহলে এবার কোনটা কী হলে আমি দেখি কী থাকছে। তাহলে দেখো একক সমাধান হতে গেলে কী হতে হবে, একক সমাধান হতে গেলে অবশ্যই ডেল্টাটাকে আমার নন জিরো হতে হবে। তাহলে নিচে যখন আমার নন জিরো আসছে তখনই একমাত্র আমার একক সমাধান থাকবে। এবার ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মান তো ফিক্স, সুতরাং আমার একটাই সমাধান থাকছে নিশ্চয়ই। এবার অসংখ্য সমাধান বা কোনো সমাধানের নয়ের জন্য কী হতে হবে না, অসংখ্য সমাধানের জন্য আমার ডেল্টাটা শূন্য হতে হবে এবং তার সঙ্গে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এই সব কটাকেই শূন্য হতে হবে। তাহলে যদি সবাই শূন্য হয়ে যায় তখন আমি বলবো অসংখ্য সমাধান। তাহলে দেখো অসংখ্য সমাধান কেন হচ্ছে এখানে, যেহেতু সবাই শূন্য, তাহলে নিশ্চয়ই আমি যদি এক্স ওয়াই জেডের মান বের করি, তাহলে এখান থেকে আমার এক্স ওয়াই জেডের মান কী হতো, এক্স ওয়াই জেডের মানটাকে বলে নিই। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যেত হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই ইকুয়ালস টু হয়ে যেত ডেল্টা 2 বাই ডেল্টা, আর জেড ইকুয়ালস টু হয়ে যেত ডেল্টা 3 বাই ডেল্টা। তাহলে দেখো ডেল্টা দিয়ে যেহেতু ভাগ করতে হচ্ছে, সুতরাং এটা যদি নন জিরো হয় তাহলে আমার একক সমাধান থাকবে। এবার যদি সবাই শূন্য হয়ে যায় তাহলে আমার কীরকম আছে, 0/0 আকার হয়ে যাচ্ছে। তাহলে 0/0 আকার মানে হচ্ছে আমার অসংজ্ঞাত, তার মানে হচ্ছে আমার এখানে অসংখ্য সমাধান থাকতে পারে। আর কোনো সমাধান কখন থাকবে না, না যখন হচ্ছে আমার ডেল্টাটা শূন্য হবে, ডেল্টা ইকুয়ালস টু 0, কিন্তু ডেল্টা 1টা নট ইকুয়ালস টু 0, মানে এদের মধ্যে যে কোনো একটা হয়, ডেল্টা 1টা নট ইকুয়ালস টু 0, অথবা ডেল্টা 2টা নট ইকুয়ালস টু 0, অথবা হচ্ছে ডেল্টা 3টা নট ইকুয়ালস টু 0। তার মানে এদের মধ্যে কেউ একটা যদি নন জিরো হয়ে যায় এবং যদি ডেল্টাটা 0 হয় তখন আমি বলবো যে আমার এখানে কোনো সমাধান নেই। কেন না, যদি হচ্ছে কোনো কিছু একটা নন জিরো হয়ে যায় ওপরে এবং নিচে যদি শূন্য চলে আসে তাহলে সেটা নিশ্চয়ই আমার কোনো অস্তিত্ব নেই, সেটা নিশ্চয়ই অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে সুতরাং আমি বলতে পারছি যে এটা আমার
কোনো সমাধান নেই। তাহলে আমাকে এইটা দেখতে হবে যে ডেল্টাটা প্রথমে দেখতে হবে যে জিরো নাকি জিরো নয়। তাহলে ডেল্টা যদি নন জিরো হয় আমি বলে দিতে পারবো এটার একক সমাধান আছে। যদি ডেল্টা জিরো হয়ে যায় কোনোভাবে তখন আমি বলবো এটার অসংখ্য সমাধান থাকতে পারে অথবা কোনো সমাধান নাও থাকতে পারে। এবার কোনটা হবে সেটা দেখার জন্য আমি কী করতে হবে, নিশ্চয়ই ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি এই তিনটেই বের করে নিতে হবে। এবার যদি সবাই দেখি শূন্য আসছে তখন আমি বলবো অসংখ্য সমাধান আছে। আর যদি দেখে যে ডেল্টাটা শূন্য এলো কিন্তু বাকিগুলোর মধ্যে কোনো না কোনো একটা যে কোনো একটা অন্তত নন জিরো আসলেই হবে, যে কোনো একটা অন্তত নন জিরো এলো তখন আমি বলবো যে এটার কোনো সমাধান নেই। তাহলে এইভাবে হচ্ছে আমি ক্র্যামার নিয়মের সাহায্যে সমাধান করবো। তাহলে প্রথমে আমাকে ডেল্টা বের করে নিতে হবে, ডেল্টা মানে সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা হচ্ছে সেটা। তারপর নিশ্চয়ই ডেল্টা ওয়ান বের করে নিতে হবে। ডেল্টা ওয়ান মানে হচ্ছে ওই সহগের যেগুলো হচ্ছে ডি মানে কনস্ট্যান্টগুলো ছিল, মানে ধ্রুবকগুলো ছিল ডান দিকে, সেইগুলোকে আমি প্রথম কলামের জায়গায় বসালাম। D2 মানে ধ্রুবকগুলোকে আমি দ্বিতীয় কলামের জায়গায় বসালাম এবং D3 মানে ধ্রুবকগুলোকে আমি 3 নম্বর কলামের জায়গায় বসালাম। দিয়ে এগুলোর মান বের করলাম। দিয়ে এবার আমাকে দেখতে হবে যদি ডেল্টাটা নন জিরো হয় তাহলে একক সমাধান থাকবে, যদি সবাই জিরো হয়ে যায় তাহলে হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, এবং যদি ডেল্টা জিরো কিন্তু বাকিগুলোর মধ্যে কেউ নন জিরো হয় তখন হচ্ছে আমার কোনো সমাধান থাকবে না। দিয়ে x ইকুয়ালস টু তাহলে আমার ডেল্টা ওয়ান বাই ডেল্টা, y ইকুয়ালস টু ডেল্টা টু বাই ডেল্টা, আর z ইকুয়ালস টু ডেল্টা থ্রি বাই ডেল্টা বের করতে পারবো। কখন বের করতে পারবো? একক সমাধানের ক্ষেত্রে বের করতে পারবো। তাহলে এবার দেখো আমরা এটার কিছু এক্সাম্পল নিয়ে দেখি। দেখো এই অঙ্কটা আমার কি বলেছে, ক্র্যামারের নিয়ম প্রয়োগে সমাধান করো বলে আমার তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে আমাকে এখানে এক্স ওয়াই জেডের সহগ নিয়ে নিশ্চয়ই প্রথমে ডেল্টাটা বের করতে হবে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু আমি প্রথমে কি পাবো, তাহলে প্রথমে আমি ডেল্টা বের করছি। ডেল্টা ইকুয়ালস টু দেখো এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ 3, জেড এর সহগ কিছু নেই তার মানে 0। তারপর এটা হচ্ছে ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 3 তার মানে এক্স এর সহগ কিছু নেই মানে 0, 1, 3। তারপরটা হচ্ছে এক্স এর সহগ হচ্ছে আমার কিছু নেই, জেড এর সহগ হচ্ছে আমার 1, তাহলে জেড এর জায়গায় 1 বসলো, আর ওয়াই এর সহগ 4 এটা। তাহলে এইটার মানটা বের করবো। তাহলে এটার মানটা কত হবে, দেখো প্রথম কলামের সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙলে আমি পাবো হচ্ছে 1 মাইনাস 12, তার মানে পাচ্ছি হচ্ছে -11। এটা নিশ্চয়ই নন জিরো, যেহেতু এটা নন জিরো তাহলে আমি কি পাবো না সমীকরণ তিনটির আমি একক সমাধান পাবো। তাহলে একক সমাধান পাবো। তাহলে একক সমাধান এবার বের করতে গেলে কি করতে হবে, আমাকে ডেল্টা ওয়ান বের করতে হবে, ডেল্টা টু বের করতে হবে, ডেল্টা থ্রি বের করতে হবে। তাহলে এবার আমি ডেল্টা ওয়ান বের করি। তাহলে ডেল্টা ওয়ান মানে কি হবে, ডেল্টা ওয়ান মানে দেখো এবার কি ছিল না, এখানে 4 ছিল, এখানে 7 ছিল, এখানে 6 ছিল, সেটা আমি প্রথম কলামের জায়গায় বসাবো। তাহলে আমার হয়ে যাবে নিশ্চয়ই 4, 7, 6, 3, 1, 4, 0, 3, 1 এটা হয়ে যাবে। তাহলে এটা আমি যদি সমাধান করি তাহলে দেখো আমি হচ্ছে প্রথম সারির সাপেক্ষে যদি ভাঙি তাহলে 4 ইন্টু কত আসছে 1 মাইনাস 12 আর -3 ইন্টু এটা আসছে হচ্ছে 7 মাইনাস 18, এটা করলে কত আসছে, এটা করলে আসছে -44 প্লাস 33 তার মানে হচ্ছে -11 এটা আসছে। একইভাবে এবার ডেল্টা টু বের করবো। ডেল্টা টু কি আসবে, ডেল্টা টু হচ্ছে আমার এইখানে সেকেন্ড কলামের জায়গায় চেঞ্জ হবে, 314 এর জায়গায় আমার 476 বসবে। তাহলে প্রথমটা যেমন ছিল 100 ছিল, তারপরটা হচ্ছে 476 আর তারপরটা হচ্ছে 031 এটা বসবে। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙি তাহলে কি হবে 7 মাইনাস 18, তার মানে এটা মানেও আসছে -11। আর ডেল্টা থ্রি কি আসছে, ডেল্টা থ্রি আসছে হচ্ছে আমার 100, সেকেন্ডটা ছিল হচ্ছে আমার 314 আর থার্ডের জায়গায় বসবে নিশ্চয়ই 476। তাহলে এটা মানে আমি করলে কি আসবে, এটা করলে আসবে দেখো হচ্ছে 6 মাইনাস 28 তার মানে হচ্ছে -22। তাহলে আমার ডেল্টাটা এলো -11, ডেল্টা ওয়ানটাও এলো -11, ডেল্টা টুটাও -11 এবং ডেল্টা থ্রিটা হচ্ছে -22। তাহলে এখান থেকে আমার এক্স ইকুয়ালস টু কি পাবো, এক্স ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে ডেল্টা ওয়ান বাই ডেল্টা, তার মানে নিশ্চয়ই -11 বাই -11 তার মানে 1। একইভাবে ওয়াইটা কি পাবো, ওয়াইটা পেয়ে যাবো হচ্ছে ডেল্টা টু বাই ডেল্টা, তার মানে একইভাবে -11 বাই -11 এটাও ইকুয়ালস টু 1। এবং জেডটা কি পাবো, জেডটা পাবো হচ্ছে ডেল্টা থ্রি বাই ডেল্টা, তার মানে হচ্ছে -22 বাই -11 এটা ইকুয়ালস টু 2। তাহলে এই তিনটা আমি এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমি যেটা সমাধান করতে বলেছিল সেখান থেকে আমি এক্স ওয়াই জেড পেয়ে গেলাম, এটাই আমার নির্ণয় সমাধান হলো। তাহলে প্রথমে আমি কী করলাম, প্রথমে হচ্ছে এক্স ওয়াই জেডের সহগ দিয়ে আমি একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম ডেল্টা, সেটাকে দেখলাম জিরো না নন জিরো, যদি জিরো হয়, যদি নন জিরো হয় তাহলে হচ্ছে একক সমাধান থাকবে, যদি জিরো হয় তাহলে হচ্ছে আমার অসংখ্য সমাধান থাকবে। এবার হচ্ছে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রিগুলো বের করবো। তাহলে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি বের করার জন্য আমাকে এটা করতে হলো। তাহলে এরকম কোনো শর্ট কোশ্চেন আসতে পারে, ধরো আমার এর মধ্যে কোনো একটা পদ অজানা রয়েছে, এক্স দিয়ে দিল বা এ দিয়ে দিল, এরকম কিছু একটা দিয়ে দিল, দিয়ে বলে যে এর কোন মানের জন্য এর কোনো সমাধান থাকবে না, তখন আমি কি করবো না, তখন আমাকে ডেল্টাটা ইকুয়ালস টু 0 করে নিতে হবে। তাহলে ডেল্টাটা যদি ইকুয়ালস টু 0 করে নিই তাহলে আমি বলতে পারবো যে এটার কোনো সমাধান থাকছে না নিশ্চয়ই, এরকম করে বলতে পারবো, কারণ কোনো সমাধান না থাকলে ডেল্টাটা 0 হয় যেহেতু, সেই জন্য আমি এরকম ওই রকম অঙ্কের ক্ষেত্রে ডেল্টাটাকে আমি 0 করবো, দিয়ে এর মান বা এক্স এর মান যাই বলুক না কেন সেটা বের করবো নিশ্চয়ই। তাহলে আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা দেখো বলেছিল যে ক্যামেরার নিয়ম প্রয়োগ করে এইগুলোর সমাধান করো।
তাহলে প্রথমে আমাকে ডেল্টা বের করতে হবে, দিয়ে দেখবো যে জিরো নাকি নন জিরো। তাহলে ফার্স্টে আমি ডেল্টা বের করছি। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কী হবে, ডেল্টা ইকুয়ালস টু, দেখো এখানে আমার এটা কীরকম ছিল, 1 ছিল 1 ছিল 1 ছিল, তারপর এটা নিশ্চয়ই ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা ছিল হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, এটা ছিল। তাহলে এইগুলো দেখো আমরা আগে সমাধান করেছি, এগুলো আগে আমরা বের করেছি। এটার মান কী করে বের করতাম না, একটা রেখে দিয়ে বাকিগুলো বিয়োগ করতাম। তাহলে আমি ফার্স্ট কলামটা ধরো রেখে দিচ্ছি, তাহলে 1 এ স্কোয়ার এ কিউব এটা রেখে দিলাম। তাহলে আমি এবার বিয়োগ করলে কী হবে, এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে। এখানে কী হবে, এখানে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একইভাবে এটা হবে হচ্ছে বি কিউব মাইনাস এ কিউব, এটা হয়ে যাবে সি কিউব মাইনাস এ কিউব, এটা পাবো। তাহলে এবার এটাকে আমাকে সমাধান করতে হবে, সমাধান করতে হবে তার আগে এইগুলোর থেকে দেখো বি মাইনাস এ কমন চলে যাবে। তাহলে এখান থেকে নিশ্চয়ই প্রথমটা পড়ে থাকবে হচ্ছে 1 এ কিউব 1 এ স্কোয়ার এ কিউব, এখানে 0, বি মাইনাস 1 কমন নিলে থাকবে হচ্ছে বি প্লাস এ, এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, একইভাবে এটাও থাকবে হচ্ছে 0, এখানে থাকবে সি প্লাস এ, এখানে থাকবে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, এটা থাকবে। তাহলে এবার এখান থেকে আমাকে দেখো প্রথম সারির সাপেক্ষে ভেঙে দিতে পারবো। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি ভেঙে দিই, আচ্ছা এখানে আর কি কমন গেছিলো, কমন গেছিলো হচ্ছে আমার বি মাইনাস এ আর সি মাইনাস এ, তাহলে এটা ইকুয়ালস টু থাকলো হচ্ছে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, এটা থাকলো। তাহলে এখান থেকে আমি কি করবো না, এখান থেকে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ থাকলো, প্রথম সারির সাপেক্ষে ভেঙে দিলে কী হবে, এটা আমার হবে হচ্ছে বি প্লাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস, এখান থেকে হবে হচ্ছে সি প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা পাবো। তাহলে এটাকে আমি ভাঙি, ভেঙে দেখি কী আসে। তাহলে এটা ইকুয়ালস টু, দেখো বি মাইনাস এ আমার পড়ে থাকলো, এখান থেকেও সি মাইনাস এ পড়ে থাকলো, এখান থেকে টোটালটাকে আমি যদি ভেঙে দিতাম তাহলে কী আসতো, বি সি স্কোয়ার প্লাস এ বি সি, তারপর এখান থেকে আসতে হচ্ছে বি এ স্কোয়ার তারপর আসতে হচ্ছে প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ কিউব মাইনাস, এখান থেকে আসতে হচ্ছে সি এ স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস সি বি স্কোয়ার, এখান থেকে আসতো মাইনাস এ কিউব, তারপর আসতে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এ কটা টার্ম আসতো। এবার এখান থেকে দেখি কি কাটে, তাহলে এটা মানে হচ্ছে বি মাইনাস এ তো এলোই ইন্টু সি মাইনাস এ এলো ইন্টু, এখান থেকে দেখো কি আসছে, এ কিউব কেটে যাচ্ছে আমার উভয় পক্ষে, এ কিউব কেটে গেল, এখানে আছে মাইনাস সি এ স্কোয়ার, এখানেও আছে হচ্ছে সি স্কোয়ার যে প্লাস সি স্কোয়ার, তাহলে এটাও কেটে গেল, এখানে মাইনাস এ বিসি, এখানে প্লাস এ বিসি, এটাও কেটে গেল, আর কিছু কাটছে, আর এখানে হচ্ছে তোমার এ স্কোয়ার বি, এখানে মাইনাস এ স্কোয়ার বি, এখানেও মাইনাস প্লাস এ স্কোয়ার বি, এটা কেটে গেল, আর এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, এটা এই চারটা আমার পড়ে রইলো। তাহলে আমার এখানে কী কী পড়ে রইলো, এখানে হচ্ছে আমার একটা পড়ে রইলো হচ্ছে বিসি স্কোয়ার, একটা পড়ে রইলো হচ্ছে প্লাস এ সি স্কোয়ার, আর একটা পড়ে রইলো প্লাস, এখান থেকে প্লাস না সরি মাইনাস পড়ে রইলো হচ্ছে আমার সি বি স্কোয়ার, আর একটা পড়ে রইলো মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এই কটা পড়ে রইলো আমার। তাহলে এখান থেকে আমি দেখো পাচ্ছি যে এটা ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু, এবার এইগুলোর থেকে আমি কি করতে পারি, দেখো এইটা আর এটা, এই প্রথমটা 3 নম্বরটা, এই দুটো থেকে আমি বিসি কমন নিতে পারবো নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি যদি বিসি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, সি মাইনাস বি পড়ে থাকবে, প্লাস বাকি দুটো থেকে কী কমন নিতে পারবো, এ কমন নিতে পারবো, তাহলে যদি এ কমন নিই তাহলে পড়ে থাকবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পড়ে থাকবে। তাহলে এবার দেখো টোটালটা থেকে আমি সি মাইনাস বি কমন নিতে পারছি, তাহলে বি মাইনাস এ তো আমার পড়ে থাকলোই, এখান থেকে সি মাইনাস এ পড়ে থাকলো, আর এখানে হচ্ছে আমার সি মাইনাস বি পড়ে থাকলো নিশ্চয়ই, আর বাকিটার থেকে আমি কি লিখতে পারবো, বিসি প্লাস, এখান থেকে নিশ্চয়ই সি প্লাস বি পড়েছিল, তার সঙ্গে এ গুণ করলে কি পাবো, এই গুণ করলে পেয়ে যাবো হচ্ছে এসি প্লাস এবি, এটা পেয়ে যাবো। তাহলে এইটা আমি পেলাম হচ্ছে ডিটারমিনেন্টের মান। এবার দেখো আমাকে কি দেখতে হবে, এটা শূন্য হচ্ছে নাকি শূন্য হচ্ছে না। তাহলে আমার শর্ত কি দেওয়া ছিল, দেখো এখানে আমার শর্ত দেওয়া ছিল যে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এবং হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ নট ইকুয়ালস টু 0। তাহলে এই শর্তটা আমাকে দেওয়া ছিল। তাহলে যদি এ বি সি সমান না হয় তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে বি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি সমান শূন্য হবে না, এবং ওইটা যদি শূন্য না হয় তাহলে টোটালটা নিশ্চয়ই শূন্য হবে না। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটা নট ইকুয়ালস টু 0, কেন না যেহেতু হচ্ছে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা নট ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু এইগুলো পাচ্ছি সুতরাং আমি বলতে পারছি যে এটা আমার নন জিরো হবে। তাহলে সুতরাং আমি কি বলতে পারবো, সুতরাং আমার হচ্ছে যে সমীকরণগুলো দেওয়া আছে তার নিশ্চয়ই একক সমাধান থাকবে। তাহলে একক সমাধান আছে। এবার আমাকে কি বের করতে হবে, ডেল্টা ওয়ানটা বের করতে হবে। তাহলে ডেল্টা ওয়ানের ক্ষেত্রে দেখো কি পাবো, এটা আমি ডেল্টা পেলাম। ডেল্টা ওয়ানের ক্ষেত্রে আমার এবার ওই
প্রথম কলামের জায়গায় কি চেঞ্জ হবে, শুধু 3, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা চেঞ্জ হবে নিশ্চয়ই। তাহলে চেঞ্জ করে দেখি, তাহলে ডেল্টা 1 এটা ইকুয়ালস টু, তাহলে প্রথমটার জায়গায় কি চেঞ্জ হবে, প্রথমটার জায়গায় হচ্ছে 3 হবে, মানে 3, তাহলে 3, এখানে হবে নিশ্চয়ই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে নিশ্চয়ই হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা হবে। একইভাবে নিশ্চয়ই বাকি যেগুলো ছিল যা ছিল সেটাই থাকবে, তাহলে 1 ছিল, বি স্কোয়ার ছিল, সি স্কোয়ার ছিল, সরি বি কিউব ছিল, এখানে হচ্ছে 1 ছিল, সি স্কোয়ার ছিল, সি কিউব ছিল, এটা ছিল। তাহলে এইটাকে দেখো আমি কি করতে পারি না, এটাকে আমি যদি অপারেশন করি যে C1 ড্যাস্ট এটা ইকুয়ালস টু C1 মাইনাস C2 মাইনাস C3, তাহলে C1 থেকে আমি C2 আর C3 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, 3 থেকে দুটো 1 বাদ দিলে হবে হচ্ছে 1, এখান থেকে বি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে গেলে হবে হচ্ছে a স্কোয়ার, আর এখান থেকে বি কিউব সি কিউব কেটে গেলে হবে হচ্ছে a কিউব, বাকিগুলো যেমন ছিল 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব, তাই থাকবে। তাহলে দেখো এটাই আমার ডেল্টা এসেছিল নিশ্চয়ই, তাহলে ডেল্টা 1 আর ডেল্টা আমার সেম চলে এলো। একইভাবে ডেল্টা 2 বের করে দেখি কী আসে, তাহলে ডেল্টা 2 কী আসবে, ডেল্টা 2 এটা ইকুয়ালস টু দেখো আসবে হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে 1 a স্কোয়ার a কিউব, তারপরটা ছিল হচ্ছে 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে হবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এখানে ছিল 1 সি স্কোয়ার সি কিউব, এটা। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি দেখো যদি অপারেশনটা এটা করি যে C2 ড্যাস্ট এটা ইকুয়ালস টু C2 মাইনাস C1 মাইনাস C3, তাহলে এটা থেকে বিয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে আমার প্রথমটা একই থাকলো যে 1 a স্কোয়ার a কিউব, এটা যদি বিয়োগ করতাম তাহলে এখানে সরি এটা 1 হতো না, এটা 3 হতো, তাহলে এটা বিয়োগ করলে এখানে দেখো 1 পড়ে থাকতো, এখানে বি স্কোয়ার পড়ে থাকতো, এখানে বি কিউব পড়ে থাকতো, এখানে 1, এটা সি স্কোয়ার এটা সি কিউব পড়ে থাকতো, তাহলে এটাও আমার সেই ডেল্টা হয়ে যেত নিশ্চয়ই, এটাও ডেল্টা পেলাম। একইভাবে ডেল্টা 3টা কি পেতাম, ডেল্টা 3টা হচ্ছে আমি থার্ড কলামটা চেঞ্জ করতাম, তাহলে থার্ড কলামটা চেঞ্জ করে ডেল্টা 3 পেতাম যে 1 a স্কোয়ার a কিউব 1 বি স্কোয়ার বি কিউব এবং হচ্ছে 3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা পেলাম। তাহলে এটা ইকুয়ালস টু আমি আবার 3 নম্বর স্তম্ভ থেকে বাকিগুলো বাদ দিতে পারতাম, তাহলে আমি এখানে করতে পারতাম C3 ড্যাশ এটা ইকুয়ালস টু C3 মাইনাস C1 মাইনাস C2, এটা করতে পারতাম। তাহলে এটা যদি করতাম তাহলে এখানে কি পড়ে থাকতো, তাহলে দেখো এখানে প্রথমে 1 a স্কোয়ার a কিউব এটা তো ছিলই, তারপর হচ্ছে 1 বি স্কোয়ার বি কিউব এটা হতো, আর এটা বিয়োগ করলে 1 সি স্কোয়ার সি কিউব হতো, তারপরে নিশ্চয়ই এটাও আমার ডেল্টা পড়ে থাকতো। তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 আর তার সঙ্গে ডেল্টা সবাই সমান হয়ে গেল, তাহলে সুতরাং আমার কি হচ্ছে, সুতরাং এক্স ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা এটা ইকুয়ালস টু 1, একইভাবে ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা এটা ইকুয়ালস টু 1, এবং হচ্ছে ডেল্টা 3 জেড ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা এটা ইকুয়ালস টু 1। তাহলে আমার নির্ণয় সমাধান কী হচ্ছে, নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু 1 আর জেড ইকুয়ালস টু 1, তাহলে এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান হয়ে গেল। তাহলে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে কী করবো না, প্রথমে আমাকে ডেল্টা বের করে নিতে হবে, ডেল্টাটা দেখতে হবে নন জিরো কিনা, এখানে যেহেতু এই শর্তটা দেওয়া আসলে সেখান থেকে আমি বলতে পারছি নন জিরো, তারপর ডেল্টা 1 বের করবো, ডেল্টা 2 বের করবো, ডেল্টা 3 বের করবো, দিয়ে সমাধান করবো। আর যদি ডেল্টাটা জিরো হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাকে ডেল্টা দেখতে হবে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এরা কী হচ্ছে, যদি এরা সবাই জিরো হয়ে যায় তখন বলবো যে অসংখ্য সমাধান আছে, আর যদি এদের মধ্যে কেউ একটা নন জিরো হয় তাহলে আমি বলবো যে এই সমীকরণগুলোর কোনো সমাধান নেই। তাহলে এইভাবে হচ্ছে আমাকে এই অঙ্কগুলো সলভ করতে হবে।